নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। সকাল সকাল দাশগুপ্ত বাড়িতে তোড়জোড় তুঙ্গে। বাড়ির সব থেকে ছোট সদস্যর স্পেশাল দিন বলে কথা। ঘড়ির কাঁটায় এখন সবেমাত্র ভোর। কাঁটা পাঁচের ঘরে ঢোকেনি এখনো। সূর্যদেবের দেখা পাওয়া গেছে সবে সবে, তবে অনুষ্ঠান এখন থেকেই শুরু। দাশগুপ্ত বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান অনেকটা বিয়ের মতনই। জল ভরতে যাওয়া থেকে শুরু করে গায়ে হলুদ, স্নান, তত্ত্ব সাজানো সবটাই হবে নিয়ম করে। তিন্নি, ওর বড় জা এবং বাড়ির আরও কয়েকজন মহিলা সদস্য রেডি হয়ে গেছে অলরেডি। বাজনাও এসে গেছে। জল ভরতে যাওয়ার সাথে সাথে মা গঙ্গাকেও নিমন্ত্রণ করতে হবে, তো দেরি করলে চলবে কেন? কই গো বৌমা, তোমরা এখনও রেডি হওনি? এবার তো বেরোতে হবে। কণিকা দেবী মানে তিন্নির শাশুড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসে তিন্নিকে উদ্দেশ্য করে কথাটা বলল। হ্যাঁ মা, এই তো আমরা রেডি। আমি আর দিদিভাই ভাবছিলাম যে ঋদ্ধিকে ডাকবো কিনা। আসলে ওর তো এভাবে সকাল সকাল ওঠার অভ্যাস নেই, তাই। তোমরা এখনও ভাবছো যে সমৃদ্ধিকে ডাকবে কি না? আর ডাকতে হবে না। দেখো গিয়ে সে কোন সকালে রেডি হয়ে বসে আছে। ওকে আর কিছু বলবেন না তো মাসিমা? ও এখন আমার সাথে ফর্মালিটি মেনটেন করছে যে আমায় ঘুম থেকে ডাকা উচিত হবে কিনা। আপনি বলুন, বন্ধুদের মধ্যে এসব চলে? একদমই না। তুমি এসো তো মা। অনেকক্ষণ আমার সাথে তোমাকে আটকে রেখেছিলাম গল্প করার জন্য। এবার বন্ধুদের দলে যোগ দাও গিয়ে। ঋদ্ধিকে নিজের সামনে এভাবে দেখে খুব অবাক হলো তিন্নি। আজকে ঋদ্ধির সাথে গতকালের ঋদ্ধির কোনো মিল নেই। এ তো 5 বছর আগে সেই ঋদ্ধি, যে কিনা এক নিমেষে সবার সাথে মিশে যেতে পারত, যার মুখের হাসিটা সবসময় থাকতো, লাল রঙের ঢাকাই জামদানিটা, সাথে হালকা গয়না, কি মিষ্টি না দেখাচ্ছে মেয়েটাকে। চোখের পলক ফেলায় মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ওর দিক থেকে। কী রে, আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবি আমার দিকে? চল এবার, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। ঋদ্ধির কথায় ওর দিক থেকে চোখ সরিয়ে মিষ্টি করে হাসলো তিন্নি। আজ যেন মনে হচ্ছে এতগুলো বছর পর নিজের সেই ছোটোবেলায় ঋদ্ধিকে খুঁজে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল। ইস, কতটা দেরি হয়ে গেল আসতে। কোথায় বড় মুখ করে এসেছিলাম যে সূর্য ওঠার আগেই আমি চলে আসব, কিন্তু তা তো আর হলো না। ঘুম ভাঙতে এতটা দেরি হয়ে গেল যে অলরেডি 7টা বেজে গেছে। বোনও এবার আমায় খুব বকবে, সেটা বুঝতেই পারছি। তারপর আবার অংশুও কালকে ওর কাছেই আছে। সে তো আবার শান্ত থাকার ছেলে না। কি জানি কি করছে। কথাগুলো ভাবতে ভাবতে আরও একবার হাতঘড়িটার দিকে তাকালো সৌম্য। তাড়াতাড়ি পা চালিয়ে প্রায় হন্তদন্ত হয়েই বাড়ির ভিতরে ঢুকলো। সৌম্যকে দেখেই তিন্নি বর অনিরুদ্ধর দিকে এগিয়ে গেল। এই যে স্যার, মামাবাবুর আসতে এতটা দেরি হলে কি করে চলবে? হ্যাঁ, আমার গিন্নি মানে আপনার বোনটি কিন্তু বেশ খোঁজে আছে। এই রে, আর বলো না অনিরুদ্ধ, ঘুম ভাঙতে ভাঙতে এতটা দেরি হয়ে গেল। আচ্ছা, তিন্নি কোথায়? ভিতরে তো? হ্যাঁ, ভিতরে আছে। এইমাত্র জল ভরে এলো ওলা। মানে তুমি যাও, আমি একটু ওদিক থেকে আসছি, দেখি রান্নার ঠাকুর এলো কিনা। আর এখন যদি রান্না শুরু না হয় অনেকটা দেরি হয়ে যাবে। আচ্ছা শোনো না, তুমি ভিতরে যাওয়ার আগে একবার ওইদিকে ডেকোরেশনের জায়গাটা দেখে এসো তো। ওখানেই কিন্তু তোমার ভাগ্নিকে স্নান করানো হবে। ঠিকঠাক সাজানো না হলে তোমার বোন আবার আমায় ছেড়ে কথা বলবে না। আচ্ছা, যাচ্ছি। তোমার চিন্তা নেই, তুমি বকা খাবে না বোনর থেকে। যাক, তুমি আমায় বাঁচালে। তুমি দেখে নিচ্ছ মানে আমার আর কোনো চিন্তা নেই। কথাটা বলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে গেল অনিরুদ্ধ। ওর যাওয়ার দিকে তাকাতেই একটা হাসির রেখা খেলে গেল সৌম্যর মুখে। অনিরুদ্ধ আর তিন্নির জুটিটা সত্যি একটুও পাল্টায়নি। আগের মতোই খুনসুটিতে পরিপূর্ণ। কেউ কাউকে ছেড়ে কথা বলে না, তবে ভালোবাসাটাও একদম গভীর। ওদের এই ঝগড়ার মধ্যেই যেন ওদের ভালোবাসা লুকিয়ে আছে। তিন্নিদের বাড়ির উঠোনটা অনেক বড়। ওখানেই একটা কোণার দিকে প্যান্ডেল করা হয়েছে, সেখানে মিষ্টিকে স্নান করানো হবে। ওদিকে এদিকে গিয়ে চারদিকটা দেখে একটু আশ্বস্তই হলো সৌম্য। না, মোটামুটি তো ঠিকঠাকই আছে সাজানোটা। যাক, অনিরুদ্ধ তাহলে এই ব্যাপারে ভয়টা কমল। কথাটা ভাবতে ভাবতেই প্যান্ডেলে আরেকটু ভিতরের দিকে যেতেই চোখটা আটকে গেল সৌম্য। আরে অংশু, এখানে কি করছো? তাও আবার ফোন হাতে নিয়ে। সেটা না দিন দিন বষ্ট দুষ্টু হয়ে যাচ্ছে। কে জানে কার ফোন নিয়ে এসেছে। তড়িঘড়ি করে অংশুর দিকে এগিয়ে গেল সৌম্য। অংশু তখন ফোনের ক্যামেরাটা অন করে ক্যামেরা কার্যকলাপ নিয়ে তদন্তে ব্যস্ত। এ কি অংশু, তুমি এখানে একা একা কী করছো? আর এই ফোনটাই বা কার? কতবার আমি তোমাকে বলছি না বলে কারোর জিনিস ধরবে না। পাপা, আমি তো এখানে একা একা আসিনি, আর এই ফোনটা আমি নিজে নিইনি।
আমাকে ওই আংটিটা দিয়েছে ওর ছবি তুলে দেওয়ার জন্য। আন্টি? মানে কোন আন্টি? ও আন্টি, মানে আন্টি একটু মানে ওই দিকে গেছে আর কি, ওই দিকে গেছে আন্টি। এক্ষুনি চলে আসবে। আর পাপা আন্টিকে তুমিও চেনো, আমি তো আন্টিকে দেখে পুরো হ্যাপি হয়ে গেছি। আগে তো শুধু ছবিতে দেখেছিলাম, এখন চোখের সামনে দেখছি। ওই দেখো পাপা আন্টি চলে এসছে। অংশুর কথাটা শুনে একটু ভ্রু কুঁচকে সামনের দিকে তাকালো সৌম্য। তবে চোখের সামনে ঋদ্ধিকে এভাবে শাড়িতে দেখে ওর চোখ দুটো স্থির হয়ে গেল। শাড়ির কুচিটা ঠিক করতে ভীষণ ব্যস্ত মেয়েটা এখন। দেখো না সৌম্যদা, আমার শাড়ির কুচিটা ঠিক নেই। একটু আগেই তো ঠিক ছিল, এক্ষুনি এলোমেলো হয়ে গেল কী করে? তুই কি ঠিকঠাক করে হাঁটতেও পারিস না রে? ওফ সৌম্যদা, তুমি না একেবারে যা তা, একদম আনরোমান্টিক। যাক বাবা, এর মধ্যে আনরোমান্টিকের কী হলো? আমি তো ঠিকই বললাম। একটুও ঠিক বলনি তুমি। আর সরস্বতী পুজোর দিন শাড়ি পরাটার নিয়ম, আর তার থেকে বড় নিয়ম হচ্ছে বারবার শাড়ির কুচিটা এলোমেলো হয়ে যাওয়া, বিশেষ করে জুটিতে বেরোলে এটা তো কম্পালসারি। ঋদ্ধির কথাটা শুনে সৌম্যর একটু ভ্রু কুচকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। এটাও বুঝলে না? আরে বাবা, শাড়ির কুচি এলোমেলো হয়ে যাবে তবেই না প্রেমিকরা তাদের প্রেমিকার শাড়ির কুচিটা ঠিক করার একটা সুযোগ পাবে। দেখো, আমি নিজে থেকে তোমাকে তোমার সুযোগটা করে দিচ্ছি আর তুমি বুঝতেই পারছো না। সাধে কি আর বলি ক্যাবলাকান্ত। কথাগুলো হঠাৎ করে মনে পড়তেই ঠোঁটের কোণে একটা চওড়া হাসি রেখা খেলে গেল সৌম্য। ওদের বিয়ের ঠিক 1 মাস আগে ছিল সেবারের সরস্বতী পুজোর দিনটা। আর ওই দিন প্রথম দুজন একান্তে নিজেদের মতো করে বেরিয়েছিল। ওই দিনই প্রথম, আর ওই দিনই হয়তো শেষ। তারপর তার সুযোগই হয়ে উঠল না। অংশু, ক্যামেরাটা ফোকাস করো কেমন? কথাটা বলতে বলতেই ঋদ্ধি খেয়াল করলো সৌম্য দাঁড়িয়ে অংশুর পাশে। এতক্ষণ শাড়ির কুচি নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সৌম্যকে খেয়াল করেনি। আন্টি, তোমার ফোনে একটা ফোন এসছে, ভিডিও কল। অংশুর কথাটা শুনে সৌম্য আর ঋদ্ধি দুজনে ওর দিকে তাকালো। অংশু একদম পাশেই যেহেতু সৌম্য দাঁড়িয়েছিল, তাই ফোনের স্ক্রিনের ওপর লেখা ছিল শুভজিৎ কলিং। লেখাটাও ওর দৃষ্টিগোচর হলো না। অংশুর কাছে এসে ফোনটা হাতে নিতে একবার স্ক্রিনের দিকে তাকিয়ে সামনের দিকে তাকাতেই সৌম্যর মুখটা চোখে পড়ল ঋদ্ধির। একটু আগের হাসি খুশি মুখটা হঠাৎ কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল মুহূর্তের তফাতে। অংশুর হাত থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি রিসিভ করলো ঋদ্ধি। হ্যাঁ জিৎ, আমি আসলে এখন একটু ব্যস্ত আছি, ফ্রি টাইম নিয়ে তোকে কল করছি, কেমন? ওকে, বাই। ইতিমধ্যে অংশু দৌড়ে অন্য জায়গায় চলে গেছে। আসলে ওর বয়সী কয়েকটা বাচ্চাকে আসতে দেখে ও নিজেও দৌড়ে পালিয়েছে। ফোনটা কেটে একবার সামনের দিকে তাকিয়ে এদিক ওদিক অংশুকে খুঁজছিল মেয়েটা। অংশু ওদিকটায় গেছে, মনে হয় খেলার সঙ্গী কাউকে খুঁজে পেয়েছে। ঋদ্ধিকে অবাক করে উত্তরটা সৌম্য নিজে থেকেই দিল। তবে এই মুহূর্তে সৌম্যকে বলার মতো কোনো উত্তর ঋদ্ধির কাছে নেই, তাই একটু মাথা নাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। আমাকে একদমই আর সহ্য করতে পারিস না, তাই না রে ঋদ্ধি? চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি তোর চোখের সামনে থেকে চলে যাবো রে। তখন আর তোর এই মুখটা তোকে দেখতে হবে না। অবশ্য একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, জানিস তো, তুই নিজের জীবনে ভালো আছিস, সব থেকে পিছুটান ফেলে সামনের দিকে এগিয়ে গেছিস। শুভজিতের সাথে তোর যোগাযোগ আছে, তাহলে কেমন সুন্দর তোর খোঁজ নিচ্ছে আর তুইও স্বতঃস্ফূর্তভাবে ওর সাথে কথা বলছিস। আচ্ছা, সত্যিই কি তোর মনে আমার জায়গাটা এক বিন্দু অবশিষ্ট নেই? সবটাই কি এখন এর জন্য তোলা? অনেক প্রশ্ন এলেও ভাবনাটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহস হলো না সৌম্য। নিজের খুব কাছের মানুষটাকে মনে হয় অন্যের সাথে আর ভাবা যায় না। নাইবা হলো সে আমার, তাই বলে অন্য কারোর সঙ্গে তার ভালো থাকার হিসেবটা হয়তো খুব পণ্ডিত মানুষেরাও করতে ভয় পায়। সৌম্যর অবস্থাটাও ঠিক ওই রকম। সুন্দর সুন্দর ফুল আর অনেক রকম কার্টুনের মডেলে সুন্দর করে সেজে উঠেছে দাশগুপ্তের বাড়িটা। তিনি আজ ভীষণ ব্যস্ত, মেয়ের অন্নপ্রাশন বলে কথাটা, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ডেকোরেশনের নিয়ম পালন, এক কথা সব দিক সামলানোর দায়িত্বই যেন ওর। এই দিদিভাইকে স্নান করানো কখন হবে? সৌমত হয়ে এলো। বা তুমি কখন এলে? আর বাবা কোথায়? আমাকে একবার ফোন করবে তো যে তোমরা এসছো। দেখেছো তোমার জামাই কাণ্ডটা, ও তো আমাকে বলবে কিছু, আমি দিকে ছিলাম বলে কিছুই খেয়াল করতে পারিনি। আচ্ছা মা, তোমরা খেয়েছো? মেয়ের ব্যতিব্যস্ততায় আর চিন্তা দেখে একটু হাসলেন উর্মিলা দেবী। ওরে দাঁড়া, এত ব্যস্ত হতে হবে না আমাকে নিয়ে। আমি এসে বেয়ানের সাথে গল্প করছিলাম, উনি আমাকে খাইয়ে তবেই এখানে পাঠিয়েছেন। আর তোর বাবা ঘরের ভেতরে রয়েছে। আচ্ছা তিন্নি, বেয়ানের মুখে শুনলাম যে ঋদ্ধি এসেছে নাকি?
মায়ের প্রশ্নটা শুনে একটু হাসলো তিনি। হ্যাঁ মা, ঠিকই শুনেছ, ঋদ্ধি এসেছে। কথাটা শুনে উর্মিলা দেবীর মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে। সেটা বেশ বুঝতে পেরেছে তিনি। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাকে উদ্দেশ্য করে আরও কয়েকটা কথা বলল তিনি। মা, তুমি চিন্তা করো না, এই ঋদ্ধি আর আমাদের আগের সেই ঋদ্ধির মধ্যে বিস্তর তফাৎ। এই ঋদ্ধি আর ভেঙে পড়ে না, এই ঋদ্ধি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে। না রে মা, তুই তো জানিস মেয়েটার সাথে কি ভীষণ অন্যায় হয়েছে। ওই একটা ঘটনার জন্য মেয়েটার গোছানো জীবনটা এক লহমায় শেষ হয়ে গেছে রে। আর এই অন্যায়টা আমাদের বাড়ি থেকেই করা হয়েছে। যে মেয়েটাকে আমি আমার নিজের মেয়ের থেকে কোনো অংশে কম দেখতাম না, তার জীবনটা আমার ছেলের জন্যই শেষ হয়ে গেল। আমি মা হয়ে কিছুই করতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো পুরো ব্যাপারটা। এই অনুশোচন আমি কোথায় রাখবো বলতে পারিস? সেদিনে বোর্ড থেকে অপরাধ বোধে আমি শেষ হয়ে গেলাম রে। কথাগুলো বলতে বলতে চোখের পাতাটা ভিজে এলো উর্মিলা দেবীর। মায়ের হাত দুটো ধরে সামনের চেয়ারের ওপর মাকে বসালো তিনি। মা, কিছু ঘটনা আমাদের হাতে থাকে না গো। আমরা চাইলেও কিছু করতে পারি না। আমাদের শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যেতে হয়। পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে ওঠে যে আমরা না ওই পরিস্থিতির হাতে পুতুল হয়ে যাই। ঠিক যেমন সেদিন অসিত কাকুর মৃত্যুটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। আর এটাও দেখতে হয়েছে যে আমাদের ঋদ্ধি কীভাবে অনাথ হয়ে গেল। এক নিমিষে সব কিছু হারিয়ে ফেললো মেয়েটা। তারপরেও কিন্তু ঋদ্ধি ঘুরে দাঁড়িয়েছে মা। মেয়েটা যে এত মনের জোর থাকতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। জানো মা, দাদাভাইয়ের সাথে ওর দেখা হয়েছে, ও কিন্তু খুব স্বাভাবিক ছিল তখনও। কি বলছিস কি তুই? সৌম্যর সঙ্গে ঋদ্ধির দেখা হয়েছে। হ্যাঁ মা, আর শুধু দাদাভাই না, অংশুর সাথেও ঋদ্ধির দেখা হয়েছে। তিন্নি, ওই অলক্ষণের ছেলের নাম আমার সামনে বলবি না। আজ ওই ছেলের জন্যই তো তোর সব সমস্যা। ওর মা তো ওকে জন্ম দিয়ে নিজের দায়িত্ব থেকে মুক্তি নিয়ে চিরতরে হারিয়ে গেল, আর তার জন্য শাস্তি ভোগ করতে হচ্ছে আমার ছেলেটাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।